দেখো, আজকে তোমাদের কবিতা হচ্ছে, কবিতার নাম হচ্ছে এ গেম অফ সিস। লেখো টেস ইলিয়ট, অর্থাৎ ওয়াস্টল্যান্ড কবিতার 2 নম্বর পর্ব, পার্ট 2 নম্বর, এ গেম অফ চিস। এই গেম অফ চিস একটা কৌশল, অর্থাৎ এখানে মিডলটনের উইমেন বি ওয়ার উমেন নাটকে এই শব্দটা ব্যবহার করা হয়েছিল, যেখানে এই দাবা খেলা ব্যবহার করা হয় একজন অভিজাত পুরুষের দ্বারা এক তরুণীকে যে দর্শন যেটা বলতে পারি, সেই ঘটনাটাকে আড়াল করার জন্য, লুকানোর জন্য। এই অংশে কবি আধুনিক বিশ্বে এই যৌন সম্পর্কের ব্যর্থতাটাকে নির্দেশ করেছে। এখানে যৌনতা শুধু শারীরিক বিনোদনে পরিণত হয়েছে এবং নৈতিক ও সামাজিক যে গুরুত্বটা সেটা হারিয়ে গেছে। অর্থাৎ উচ্চবিত্ত নিম্নবিত্ত উভয় সমাজে এই যে চাহিদাটা, এটা বিকৃত এক ধরনের কি যান্ত্রিক অভ্যাস, এটা অভ্যাসে পরিণত হয়েছে। উচ্চবিত্ত দ্বারা নিম্নবিত্তদের সমাজে যে এই যে যৌন, এটা শুধু শারীরিক ক্ষেত্রে না, আমরা বলতে পারি যে উচ্চবিত্তরা সমাজে নিম্নবিত্তদের অত্যাচারও করে। কথা ক্লিয়ার ঘটনাটা? দেখো, আমরা শুরু করি। দ্য চেয়ার শি স্যাট ইন লাইক এ বার্নিশড থ্রোন। এখানে চেয়ার, চেয়ার মানে কি কেদারা। আচ্ছা, চেয়ার চেয়ারই আমরা রাখলাম, কিন্তু এইখানে একজন নারীর কথা উল্লেখ করা হয়েছে, যিনি অনেক ধনী। তো তার চেয়ারটাকে বোঝানো হয়েছে। তাহলে ধনী যদি হয়ে থাকে, তাহলে তার চেয়ারটাও কি বলো, দামি না? হ্যাঁ। তাহলে দেখো, দ্য চেয়ার শি স্যাট ইন লাইক এ বার্নিশ থ্রন, যে চেয়ারে রমণী আসে বসে তা যেন বার্নিশ করা সিংহাসন। চেয়ারটা কিরকম? বার্নিশ থ্রোন। বার্নিশ করা। এটা তো দেখোই, যারা যে চেয়ার বানায়, খাট পালঙ্ক বানায়, তারা তো বার্নিশ করে দেয়। গ্লোইড অন দ্য মার্বেল হোয়ার দ্য গ্লাস। তার মানে দেখো, মেঝেতে রয়েছে ঝকঝকে কি পাথর? মার্বেল হবে, মর্মর না। এখানে লেখাটা ভুল হয়েছে, মার্বেল হবে। দেখো, তাহলে মেঝেতে রয়েছে কি ঝকঝকে মার্বেল পাথর ছিটানো, যেখানে কাচের মতো কি দেখা যায়। হেল্ড আপ বাই স্ট্যান্ডার্ড রোড উইথ ফ্রুইটেড ভাইন্স। সেখানে আছে আঁকা আঙ্গুরে ভারী হয়ে নুয়ে পড়া লতা। স্ট্যান্ডার্ডস, তাহলে রোড উইথ তার মানে কি? রোড উইথ সুসজ্জিত করা, মানে এখানে তোমার মালা দ্বারা যে মালা, ফুল দ্বারা যে মালা গাঁথা হয়, সেটা সুন্দর করে সাজানো আছে। ফ্রম হুইচ এ গোল্ডেন কিউপিডন পিপেট আউট, তার পিছনে দাঁড়িয়ে সোনালি কামদেবী কিউপিড উকি দেয় এক চোখে। দেখো, হারাইলাম নাকি? না। তাহলে এখানে একটা শব্দ পাইলাম কি? কিউপিডন। অর্থাৎ সনাতন ধর্ম অনুযায়ী এই কামদেব অথবা প্রেমের দেব হইতেছে কেডা? বলো, কিউপিড। কিউপিড। আর এই কিউপিডকে এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ তাকে কিউপিডন দ্বারা বোঝানো হয়েছে। মনে থাকবে, কামদেব অথবা প্রেমদেব। অ্যানাদার হিড হিজ আইজ বিহাইন্ড হিজ উইং, অন্য চোখটি তার ডানার আড়ালে পড়েছে ঢাকা। সেখানে এখানে সে কি করতেছে? উকি দিতেছে। পাইপেট আউট মানে উকি দেওয়া, অর্থাৎ নারীর সৌন্দর্য এবং তার যে সে যে চেয়ারে বসে আছে, এই যে তার ভঙ্গিটা, এটা সে কি করতেছে? কিউপিড কিউপিড কি করতেছে? উকি মেরে দেখতেছে। এবং তার আরেকটা চোখ কি করছে? ঢাকা পড়েছে আড়ালে। ডাবল দ্য ফ্লেমস অফ সেভেন ব্রাঞ্চেস ক্যানেডেলা, সরি, এটা ঝাড়বাতি, ক্যান্ডেলাব্রা, অর্থাৎ ঝাড়বাতি, এটাকে বোঝানো হয়েছে। তাহলে দেখো, আলোর ঝলকায় দ্বিগুণ রূপে সপ্ত, সপ্ত মানে কি? 7 শাখের ঝাড়বাতি থেকে। এখন আমরা বলতে পারি যে হিন্দু ধর্মে বা বিভিন্ন ধর্মে দেখো ছোট ছোট যে বাতি বানায় পূজা দেয় না, দেয় কিনা? প্রদীপ। হ্যাঁ, প্রদীপ, ছোট ছোট, একদম ছোট ছোট। তো কয়টা এখানে ক্যান্ডেলা? কয়টা? 7টা। কিন্তু এই জিনিসগুলো আমার ভুইলো না। 7 রিফ্লেক্টিং লাইট আপন দ্য টেবিলাস, টেবিলেও প্রতিফলিত হয়েছে কি? সেই জ্যোতি। দ্য গ্লিটার অফ আর জুয়েলস রোজ টু মিট ইট, এর সাথে গহনার দ্যুতি আর মিলে হয় একাকার। ফ্রম স্টেইন কেজেস পিউরিট ইন রিচ প্রফিউশন, গায়ে জড়ানো রেশমি কাপড় থেকে ছড়িয়ে পড়ে প্রাচুর্যের আভা। তাহলে এখানে একজন ধনাঢ্য নারীর কি অবস্থা সেটাকে বর্ণনা করা হয়েছে। তাহলে দেখো, দ্য লেডি অফ দ্য রক্স
বেলাডোনা। নাম কি? নারীর নাম কি? বেলাডোনা। বেলাডোনা। তাহলে নারীর নামটা আমরা কিন্তু পেলাম। বেলাডোনা একটা সিংহাসনের মতো চকচকে আসনে বসে আছে। সেই আসনের প্রতিবিম্ব মার্বেলের মেঝেতে প্রতিফলিত হচ্ছে। আয়নাটা এমন একটা উপরে রাখা যেখানে ফল এবং আঙ্গুরের নকশাগুলো কি আয়না থেকে দেখা যাচ্ছে। একটা সোনার কিউপিডের মূর্তিও কি সেখানে ঝুলানো আছে। তার পিছন থেকে আবার কি করতেছে, সেই মূর্তিটা আয়নার এই পিছন থেকে, অর্থাৎ যেখানে মানে ওই চেয়ারটা বসানো আছে তার পিছনে কি আছে, কিউপিডের একটা মূর্তি। অর্থাৎ সে আবার উকি মেরে কি করতেছে, বেলাডোনাকে দেখতেছে। ঝাড়বাতি 7টা মোমবাতি শিখার আয়নায়, মানে ঝাড়বাতি 7টা জল জল করতেছে আয়নায় সেটা দেখা যাচ্ছে। সেই প্রতিফলনের কারণে টেবিলও কি ঝকঝক করছে। আর মহিলার এই বেলাডোনার শরীরে যে গয়নাটা ঝিলঝিল করতেছে, এই জন্য তার সৌন্দর্যটাকে আরো কি করতেছে, উজ্জ্বল করে তুলছে। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা দেখো, ইন ভায়ালস অফ আইভরি অ্যান্ড কালার্ড গ্লাস। আইভরি মানে হইতেছে কি হাতির দাঁত। তাহলে হাতির দাঁত মুড়ানো ও রঙিন কাছে আনস্ট্রপড লার্কড হার স্ট্রেঞ্জ সিনথেটিক পারফিউম। অদম্য, লোভনীয় এবং তার অদ্ভুত দেহের প্রাণ। দেখো তারপরে, আনগুয়েন্ট, পাউডার অর লিকুইড ট্রাবল কনফিউজ। প্রসাধনের লেপন, পাউডারের পরশ, তরলের আস্তরে প্রাচুর্য ভাবায় দ্বিধায় ফেলে, কনফিউজ দ্বন্দ্বে ফেলে। অ্যান্ড ড্রন্ট দ্য সেন্স অফ অডিওর্স টায়ার্ড বাই দেয়ার। চিন্তা শক্তিকে হারিয়ে দেয় সুগন্ধির পরশে। এবং কি করে, টায়ার্ড বাই দ্য এয়ার, বাতাসে ছড়িয়ে পড়ে দা ফ্রেশনেন্ট ফ্রম দ্য উইন্ডো দিস অ্যাসেন্ডেড। বেরিয়ে আসে জানালা দিয়ে পরিশুদ্ধ রূপে। এগুলোও কি ছাপিয়ে যায়। ইন ফ্যাটেনিং দ্য প্রলংড ক্যান্ডেল ফ্লেমস। প্রদীপের পতপত করা আলোক শিখায় ফ্লাং। এই প্রদীপের পতপত করা মানে কি, দোয়াত দেখছ, দোয়াত গুলা আগে যে দোয়াত থাকতো, সেই দোয়াতের শিখাগুলো উপরের দিকে উঠতো না, এই লাল অংশের উপরের টুকু অংশ কি কালো না? দেখছো কখনো হাত দিয়া বা পাতা দিয়ে দোয়াত দেখো নাই কেউ? না ভাইয়া দেখিনি। আচ্ছা ইউটিউবে দেখো, সুন্দর। কি বলো, গ্রামে যারা আছে তারা দোয়াত দেখবি। দোয়াতের উপরে দোয়াতের যে কেরোসিন দিয়ে যে এই যে জ্বালানো হইলো, এই সে একটা শিখা বের হয়, সেটা লাল। লালের পরে যখন উপর দিকে উঠে তখন সেটা কি হয়, কালো। পাতা দিলে একদম কালো রংটা দেখা যায়। এটা বলতেছে যে, হ্যারিকেন ভাইয়া? হ্যাঁ, হ্যারিকেনের কথা বলতেছেন? আরে না, হেরিকেন না, দোয়াত। কি বলো, দোয়াতা। আছে দোয়াত আছে, তুমি দেখো। দোয়াত এটা অন্যরকম, গ্রাম বাংলায় ব্যবহার করে। দেখো, ইন ফ্যাটেনিং দ্য প্রলং ক্যান্ডেল ফ্লেমস। প্রদীপের পতপত করা আলোক শিখায় ফ্লাং দেয়ার স্মোক ইনটু দ্য লিকুরিয়া। ছড়ানো সুগন্ধি রঙিন ধোঁয়া। স্টায়ারিং দ্য প্যাটার্ন অন দ্য কফর্ট সেলিং। বিমোহিত করে কি গন্ধ ছড়ায়, এবং সেটা কি কোথায় হয়, পুরো ছাদ জুড়ে ছেয়ে যায়। তার মানে এখানে কি বোঝাচ্ছে, এই অংশ কবি দেখাতে চেয়েছে যে আধুনিক জীবনের বিলাসিতা কেবল কি কৃত্রিম গন্ধ, আলো, আবেশে ভরা এক মায়াবী পরিবেশ। হাতির দাঁত, রঙিন কাচের বোতলগুলো খোলা, যেগুলো থেকে কি হইতেছে, কৃত্রিম সুগন্ধি বের হচ্ছে। মহিলার সাজসজ্জায় রয়েছে কি কি রয়েছে, ক্রিম পাউডার আছে, ক্রিম আছে, পাউডার আছে, তরল প্রসাধনী, অর্থাৎ যেগুলা লাগে সাজতে গেলে। এইসব মিলিয়ে এক ধরনের ঘোর লাগানো গন্ধ তৈরি হয়। যদি কেউ সাজতে গিয়া যদি এই যে সকল পদার্থ, মানে সকল ধরনের জিনিস দিয়ে যদি সে সাজে, তার থেকে কি একটা কি হবে, পারফিউম গন্ধ বের হবে। যা মানুষ কি করবে, যার মানুষের যে যে পঞ্চ ইন্দ্রিয় এটাকে কি করবে, মুগ্ধ করে ফেলবে, বাচ্ছন্ন করে ফেলে। জানালা দিয়ে আসা তাজা বাতাস এই গন্ধকে কি করে, আরো ছড়িয়ে দেয়। মোমবাতির শিখাকে আরো বড় করে তোলে। এবং কি করা যায়, সেই ধোঁয়া ছাদের থেকে উঠে গিয়ে সেখানে খোদাই করা নকশাগুলোকেও কি করে দেয়, অস্থির করে দেয়। তার মানে কি, অন্য রুমে যদি কোনো মূর্তিও থাকে, তাদের নাকেও যদি গ্রাম থেকে থাকে, তারাও অস্থির হয়ে যাবে। ক্লিয়ার? এই লাইন ক্লিয়ার? কথা না বললে তো আমি বুঝাইতে পারবো না। বুঝতে পারছি, কেমন জানি। বুঝাই দেবো?
দেখো, অর্থাৎ আমি বলতেছি এই যে মানুষগুলো, এই যে বেলাডোনা নারী যে সাজতেছে, তার সবগুলো সাজ কি, সে ধরো সুন্দর, তার সে যদি এই পাউডার এগুলো না ব্যবহার করে, তাহলে তো সে সৃষ্টিকর্তা তৈরি থেকেই সুন্দর। কিন্তু পরবর্তীতে যখন এই যে বিভিন্ন জিনিসগুলা ব্যবহার করে সে সাজবে, এগুলো কি কৃত্রিম না জিনিসগুলা? হ্যাঁ। হ্যাঁ, এইটাই বলতেছে যে তার যে সাজসজ্জায় এই যে ক্রিম পাউডার বা বিভিন্ন পদার্থ যে আছে, এগুলো যখন সে সাজে তার থেকে কি হয়, এক ধরনের গন্ধ, এগুলো একত্র হলে একটা গন্ধ তৈরি হবে, যা মানুষের ইন্দ্রিয়টাকে কি করবে, মুগ্ধ করবে সুগন্ধিটা পাইলে। আবার যদি ধরো যে জানালা থেকে যদি বাতাস আসে এবং ওই বাতাসের ওই যে গন্ধটা বের হচ্ছে ইয়ে থেকে, সাজসজ্জা থেকে, সেখানে যদি বাতাস ঢুকে, তাহলে কি করবে, গন্ধটাকে কি করবে, আরো ছড়িয়ে দিবে, পুরো ছাদ জুড়ে শোনা যাবে। এবং হবে কি, বাতাসের আলোকে কি হবে, মোমবাতির যে শিখাগুলো আরো আস্তে আস্তে দাউ দাউ করে উঠবে। এবং ধোঁয়া, এই যে ধোঁয়াটা, এটা কি করে যাবে, ছাদের দিকে উঠে গিয়া কি করবে, এই যে রুমের ভিতরে যে নকশাগুলো আছে, সেগুলো যদি এই গন্ধটাও পায়, তারাও অস্থির হয়ে যাবে। কোন গন্ধ? ওই সাজসজ্জার যে বিভিন্ন পদার্থ যখন একত্র হয়। এটা তো না, এই যে যখন বিশেষ করে মহিলারা যখন বা মেয়েরা, তোমরা যখন এই যে মেকআপ করতে যাও, বিভিন্ন কিছু দিয়ে করো না? এখানে তো শুধু পাউডারই থাকে না, বিভিন্ন রকমের থাকে সাজতে গেলে। এই জিনিসটাই বোঝানো হয়েছে। তারপর দেখো, হিউজ সি ওট ফিট উইথ কপার, তামায় মুড়িয়ে আঁকা জলজ পরিবেশ, বার্ন্ড গ্রেন অ্যান্ড অরেঞ্জ ফ্রেমড বাই দ্য কালার স্টোন, তাতে সবুজ আর কমলা রঙের পাথর কি করে জল জল করে শিখা ছড়ায়, আর কত না রঙিন পাথর। ইন হুইচ সেট লাইট এ কার্ভিড ডলফিন ওয়ান, যার মাঝে বিমর্ষ আলোতে সাঁতরে বেড়ায় খোদাই করা অঙ্কিত ডলফিন। অ্যাবভ দ্য অ্যান্টিকুই ম্যান্টেল অ্যাজ ডিসপ্লেড, প্রদর্শিত প্রাচীন তাকের উপর, অ্যাজ দো এ উইন্ডো গেভ আপন দ্য সেলভেন স্কিন, যেন জানালায় প্রকাশ পায় ঐতিহ্যের আড়ম্বর। দ্য চেঞ্জ অফ ফিলোমেল, কার ভাগ্য? ফিলোমেল। ফিলোমেল সে হইতেছে কে? কে? একজন রূপসী নারী। তার দেবর রাজা টেরিয়াস তার ইজ্জত যখন হরণ করে, তখন সে কি হয়, ইজ্জত হরণ করলেই এই ফিলেমা বুলবুল পাখিতে পরিণত হয়। তাহলে সেই নারীর কথাই বলা হয়েছে। নাম কি? ফিলোমা। অর্থাৎ ফিলোমেল। এই নারী যখন বিভিন্ন যুবকের সাথে যৌনাচারে মিলিত হয়, বর্বরতায় মেতে ওঠে, তখন কি হয়, এই ফিলেমেলার বুক থেকে বুলবুলি পাখির মতো গান ভেসে আসে। ক্লিয়ার এখন? হুম। দেখো, দ্য চেঞ্জ অফ ফিলোমেল বাই দ্য বারবারাস কিং, দেয়ালের ছবিতে প্রকাশ পায় কার, ফিলোমেলার। এবং বর্বর রাজাচরণের পর সো রুডলি ফোর্স, নিদারুণ আচরণ শেষে ইয়েট দেয়ার দ্য নাইটিঙ্গেল, বুলবুলি হয়ে গায়ে গান। তার মানে কি, ফিলেমেলা এই বর্বর রাজা বা যারা আছে, তারা যখন তাকে যখন করে, মানে অত্যাচার করে, যৌনাচারে মিলিত হয়, তাকে শেষ করে যখন কাজ শেষ, তখন তাকে ফেলে দেয়। তার মানে কি, এই জন্য বলা হয়েছে যে সে যখন যৌনাচারে মিলিত হয়, অত্যাচারে লিপ্ত হয়, তখন তার মুখ থেকে কি হয়, বুলবুলির মতো সে গান গায়। ফিল্ড অল দ্য ডিজার্ট উইথ ইনভাইবল ভয়েস, বিস্তীর্ণ মরুতে ছড়ায় মোহনীয় সুরের বার্সনা। তাহলে এখানে বারবারাস কিং মানে কি, বর্বরাজা। তার মানে এখানে কাকে বোঝানো হয়েছে, বর্বরাজা ফিলেমেলার দেবর। নাম কি? সর্বনাশ, কেবল বললাম। বলো। রাজা ফিলেমেলার দেবরের নাম টেরিয়াস। কি? রাজা টেরিয়াস। এই জন্য এখানে তাহলে বারবারাস কিং কাকে বোঝানো হয়েছে? রাজা টেরিয়াসকে। রাজা টিরিয়াসকে। আচ্ছা, তাহলে দেখো, and still she cried and still the world pursues, আজও তা ক্রন্দন, আজও পৃথিবীতে ঘুরে ফিরে, জাগ জাগ to dirty earth, কিরকম সুরে, জাগ জাগ সুরে নষ্ট কানে গেয়ে যায় গান। ডার্টি আর্টস মানে কি, নষ্ট কান। অর্থাৎ ওইসব যুবকদেরকে ওই সকল যুবকদের কানকে বোঝানো হয়েছে যারা কি অবাধে যৌনচারে লিপ্ত হয়, তাদের কানটা কিরকম, ডার্টি আর্টস। মনে থাকবে? ডার্টি।
আচ্ছা দেখো, সমুদ্রে কাঠ ও তামার টুকরো জ্বালিয়ে ফায়ারপ্লেস আগুন জ্বলছিল, তার চারপাশে দেয়ালগুলো রঙিন পাথর দিয়ে সাজানো ছিল, আগুনের শিখা সবুজ ও কমলা রঙের মতো দেখাচ্ছিল। সেই মৃদু আলোয় এক সাঁতার কাটছে এক ডলফিনের ক্ষুধায় সেটাও দেখা যায়। তার একটু উপরে প্রাচীন ধাতুর উপর জ্বলছিল কি, ফিলোমেলা নামের এক ব্যক্তির করুণ চিত্র। এটা দেখে মনে হচ্ছিল যেন একটা জানালা খুঁজে গেছে একটি বনভূমির দৃশ্যের দিকে, যেখানে ফিলোমেলা নামের নারীকে এক বর্বর রাজা নির্মম ভাবে নির্যাতন করেছিল। ফলে পরবর্তীতে কি হয়, ফিলোমেলা এক নাইটিঙ্গেল বুলবুলি পাখি রূপান্তরিত হয় এবং কি হয়, তার মুখ থেকে মধুর সেই বুলবুলির গান ভেসে আসে। আজও সে যেন কাঁদছে, আজও যেন পৃথিবী সেই কান্না শুনছে, কিন্তু আধুনিক মানুষ সেই কান্নাকে তার নির্যাতনের প্রতিক্রিয়া হিসেবে ভুলভাবে ব্যাখ্যা করে। তার মানে কি, এই যে যে আধুনিক এখন বর্তমান যুগেও যদি কোনো যুবকরা যদি এই যৌনচারে লিপ্ত হয়, তারা কি এই ফিল্মেলার প্রকৃত গান বা মধুর সুরটা শুনতে পারবে? পৃথিবী শুনতে পারছে, কিন্তু তারা শুনতে পারবে না। অ্যান্ড আদার ওয়েদার স্টাম্পস অফ টাইম, অন্য সব ক্ষয়ে যায় সময়ের আবর্তে। সময়ের আবর্তে ক্ষয়ে যায় মানে কি, ম্লান হয়ে যায়, বিলীন হয়ে যায়। টোল্ড আপন দ্য ওয়াল স্টিয়ারিং ফর্ম, দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হয় তাদের কথা উজ্জ্বল চেহারা নিয়ে। লার্নড আউট লেনিং হাসিং দ্য রুম এনক্লোজড। লেনিং মানে কি, লেনিং লেনিং মানে হচ্ছে ঢ্যাস দিয়ে দাঁড়িয়ে থাকা, দেয়ালের সাথে ঢ্যাস দেয়, দুইজন যদি দাঁড়ায় থাকে কারোর সাথে ঢ্যাস দেয়, দেয় কিনা, গাছের সাথে ঢ্যাস দেয়, দেয়। আর হাসিং হাসিং হ্যাঁ। দ্য রুম এনক্লোজড মানে কি, একটা ঘরে বদ্ধ হয়ে ফিস ফিস করে কথা বলা। এই জন্য বলতেছে ল্যান্ড আউট ল্যানিং হাসিং দ্য রুম এন্ড ক্লোজড, ঝুলে থাকে, ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে, শ্বাসরুদ্ধি ঘরে থাকে পড়ে। ফুট স্টেপস শাফলেট অন দ্য স্টেয়ার, সিঁড়িতে শোনা যায় শুভাকাঙ্ক্ষীদের পদধ্বনির আওয়াজ। আন্ডার দ্য ফায়ারলাইট আন্ডার দ্য ব্রাশ হার এয়ার, তখন যৌবনের আগুনের আভায় ঘুমটার আড়ালে অবয়বে তার চলে স্প্রেড আউট ইন ফায়ার পয়েন্টস, যেন কামদেবের তৃতীয় নেত্র জ্বলে উঠে। এখানে কি বলা হয়েছে, কামদেবের হার হেয়ার স্প্রেড আউট ইন, কি বলছে ভালো করে দেখো, হার হেয়ার স্প্রেড আউট ইন ফায়ার পয়েন্টস, তার চুলে জ্বলে কি, তার চুলে কি হয়, কামদেবের তৃতীয় নেত্র অর্থাৎ কাম রূপরা, নেত্র বা রূপ এটা জ্বলে, অর্থাৎ কামদেবের তৃতীয় চক্ষু যেন সেটা কি হয়ে যায়, খুলে যায়। অর্থাৎ যখন যৌনাচারে যাওয়ার আগে কোনো নারীকে পায়, তখন মানুষের ওই ওই ব্যক্তির বা ওই যুবকের শরীরটা কি হয়ে যায়, সমস্ত শরীর উদ্দীপনায় ভরে যায়। এখানে কথাগুলো না বুঝাইলে তোমরা বুঝবা না, এই জন্য একটু আমি বলে যাচ্ছি, তোমরা একটু অ্যাভয়েড করে নিও কথাগুলা। তাহলে এই জন্য বলা হইতেছে যে কি, ওই ব্যক্তির তৃতীয় চক্ষু খুলে যায়। গ্লোট ইন টু ওয়ার্ডস দেন উড বি সেভেজলি স্টিল, প্রশংসার বাণী উপচে পড়ছে, অবশেষে বর্বরতার শীর্ষে করে অবস্থান। তার মানে নারীটির চেহারায় যখন উত্তেজনা বিরাজ করে, তখন তার শুভাকাঙ্ক্ষীরা যেন কি, তার প্রশংসায় পঞ্চমুখ হয়, অবশেষে নারীকে তার সেই ব্যক্তিরা কি করে, শুভাকাঙ্ক্ষীরা বিছানায় আহ্বান করে। তার আর সেভেজলি মানে কি বোঝানো হয়েছে, বর্বরতা। তার মানে কি, বর্বরতা মানে হইতেছে যে এখানে নারীকে বিছানায় আহ্বান করার ইঙ্গিত দেয়। দেখো, ঘরের দেয়ালে আরো অনেক খোদাই করা ছবি এবং পুরনো গল্পের দৃশ্য ঝুলছিল, যা ঘরটাকে একটা নীরব বা স্থির পরিবেশে পরিণত করে। হঠাৎ বাইরে থেকে পায়ের শব্দ শোনা যায়, কাদের শব্দ, ওই যে শুভাকাঙ্ক্ষীদের, যারা নারীটাকে কি করে বিছানায় রাখতেছিল, ওই শুভাকাঙ্ক্ষীদের শব্দ শোনা যায়, যারা যা বুঝায় কেউ একজন ঘরে প্রবেশ করতে আসছে। তখন ভদ্র মহিলা কিছুটা উত্তেজিত হয়ে পড়ে এবং আগুনের আলোতে নিজের চুল ঠিক করার জন্য ব্রাশ খুঁজতে থাকে। তিনি চুল আঁচড়ে ঠিক করেন, যা চারিদিকে ছড়িয়ে থাকা আগুনের মতো জ্বলে ওঠে এবং তার উত্তেজনাও সে প্রকাশ করে। নারীটির চেহারায় যখন উত্তেজনা বিরাজ করে, তখন তার শুভাকাঙ্ক্ষীরা যেন তার প্রশংসায় পঞ্চমুখ হয় আর অবশেষে বিছানায় আহ্বান করে। মাই নার্ভাস আর ব্যাড টু নাইট, আমি আজ রাতে করেছি ক্লান্ত, আমি এখন বলতেছে যে আমি এখন অনুভব করতেছি যে আমি ক্লান্ত। ইয়েস ব্যাড, হ্যাঁ খুব ক্লান্ত। স্টে উইথ মি, আমার পাশেই থাকো। স্পিক টু মি, আমার সাথে কথা বলো। হোয়াই ডু ইউ নেভার স্পিক, স্পিক, কেন কথা বলছো না তুমি, কথা বলো।
হোয়ার আর ইউ থিঙ্কিং অফ, কি তোমার এত চিন্তা? হোয়াট থিঙ্কিং, তুমি কি ভাবছো? হোয়াট, কি হলো? আই নেভার নো হোয়াট আর ইউ থিঙ্কিং, আমি জানি না তোমার কি কিসের এত চিন্তা ভাবনা। থিঙ্ক, ঠিক আছে, বসে বসে ভাবো। আই থিঙ্ক উই আর ইন রেডস অ্যালি, মনে হয় আমরা ইঁদুরের গলিতেও করেছি অবস্থান। হোয়ার দ্য ডেড ম্যান লোস্ট দেয়ার বোনস, যেখানে মৃত মানুষের হাড়গুলো কি হয়, স্তূপ আকারে থাকে। তার মানে এখানে দেখো ডেডম্যান দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? ডেডম্যান, মৃত মানুষ। কিন্তু এখানে তো বলা হয়েছে যে ওই ওই দুই ব্যক্তি, নারী এবং পুরুষ, বলতেছে আমরা ইঁদুরের গলিতে করেছি অবস্থান, যেখানে মৃত মানুষের হাড়গুড় আছে স্তূপ আকারে হয়ে। তার মানে এখানে ডেডম্যান দ্বারা আধুনিক মানুষদেরকে বলা হয়েছে। কোন মানুষ? আধুনিক মানুষ। আচ্ছা, প্রেমিক যখন ঘরে প্রবেশ করে ভদ্রমহিলা তাকে বলে, আজ রাতে আমি খুব ক্লান্ত অনুভব করছি, তুমি আমার সঙ্গেই থাকো, আমার সঙ্গে কথা বলো। তখন আবার জিজ্ঞাসা করে, তুমি কেন কথা বলো না? দয়া করে কথা বলো, তুমি কি ভাবছো? তোমার এত কিসের চিন্তা? প্রেমিক উত্তর দেয়, আমি ভাবি আমরা সবাই ইঁদুরের গলির মতো এক অন্ধকার জায়গায় আছি, যেখানে কি আছে, মৃত মানুষের হাড় পড়ে আছে। তার মানে এই যে আমি যে এইখানে আছি, মানে বলতেছে যে আমি যে এই যে খারাপ কাজে লিপ্ত হয়ে আছি, আধুনিক মানুষ যারা পরবর্তীতে যুবক আছে তারাও কি করবে, একই কাজে থাকবে। তার মানে আমি যদি পচা মৃত মানুষ হয়ে থাকি, তারাও এই মৃত মানুষের অন্তর্ভুক্ত হবে। ক্লিয়ার? জি ভাইয়া। হোয়াট ইজ দ্যাট নয়েজ, কিসের আওয়াজ শোনা যায়? দ্য উইন্ড আন্ডার দ্য ডোর, দরজার নিচ দিয়ে কি হয়, একটা শব্দ শোনা যায়। হোয়াট ইজ দ্যাট নয়েজ নাও, এখানে কি কোনো এখানে শব্দটা কেন? হোয়াট ইজ দ্য উইন্ড ডুইং, বাতাসের কি কাজ এখানে? নাথিং এগেইন নাথিং, কোনো দরকার নেই তো তার। ডু, দরকার আছে। তাহলে এখানে কার কথোপকথন হচ্ছে? এখানে কার সব কথোপকথনে কার কার মধ্যে হচ্ছে? এখানে প্রেম। প্রেমিক প্রেমিকা, অর্থাৎ ওই যে শুভাকাঙ্ক্ষী এবং নারী। ক্লিয়ার? তাহলে দেখো, ইউ নো নাথিং, তুমি কি কিছুই জানো না? ডু ইউ সে সাথিং, ডু ইউ সি নাথিং, তুমি কি কিছুই দেখো না? ডু ইউ রিমেম্বার, তোমার কি কিছুই মনে নেই? নাথিং, কিছুই মনে নেই। আই রিমেম্বার, আমার শুধু মনে আছে। দোস আর পেয়ার্লস দ্যাট ওয়ার হিস আইস, ওই মুক্তগুলো ছিল তার চোখ। আর ইউ অ্যালাভ নট, তুমি কি জীবিত নাকি ঘটের মরা? ঘটের মরা মানে কি, তুমি জীবিত আছো নাকি মারা গেছো, নাক দেখতেছো যে। ইজ দেয়ার নাথিং ইন ইউর ডেড, তোমার মাথায় কি কিছুই নেই? এখানে ভদ্রমহিলা জিজ্ঞাসা করতেছে কিসের শব্দ শোনা যায়? প্রেমিক বলে, এটা দরজার নিচ দিয়ে কি বাতাসের শব্দ আসে। ভদ্রমহিলা তখন বলতেছে যে কি শব্দ হচ্ছে, বাতাসের কি কাজ? প্রেমিক বলে কিছুই না। ভদ্রমহিলা আবার জিজ্ঞাসা করে, তুমি কি কিছুই দেখো না? তোমার কি কিছুই মনে নেই? তখন প্রেমিক উত্তর দেয় কি, যে আমি মনে করি এগুলো তার চোখ। চোখ ছিল কিসের মতো? চোখ মুক্তার মতো। মানে এই ঘুমের কথাটা মতন। হইতেছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা গল্প থেকে, দ্য টেম্পেস্ট, এটা তোমাদের অন্তর্ভুক্ত না। এই কথাগুলো ওইখান থেকেই কালেক্ট করা। আবার তখন জিজ্ঞাসা করে প্রেমিককে, তুমি কি জীবিত নাকি মৃত? তোমার মাথায় কিছুই নেই। তার মানে এখান থেকে বোঝা যায় তাদের সম্পর্কের ভিতরে কি আছে, কিছুটা মানসিক দূরত্ব। কারণ হইতেছে যে প্রেমিককে জিজ্ঞাসা করতেছে কি তোমার কিছু মনে আছে কিনা, মনে নাই। তার মানে কি, হয়তোবা কোনো মেমোরি বা কোনো স্মৃতি তাদের থাকার কথা ছিল, ধরে নাও, কিন্তু একজনের মনে আছে আর একজনের নাই। তার মানে কি, তাদের মধ্যে কি আছে, বোঝাপড়ার বা মানসিক দূরত্ব, এইটা বোঝা যাচ্ছে তাদের মধ্যে। বাট শুধু মনে আছে ও দ্যাট শেক্সপিয়ারিয়ান র্যাক, মনে পড়ছে কি সেই শেক্সপিয়ারের গানের সুর। ইটস সো ইলিগ্যান্ট, এটা এটা খুব সুমধুর। সো ইন্টেলিজেন্ট, খুবই বুদ্ধিদীপ্ত। হোয়াট শ্যাল আই ডু নাও, তো আমি কি করে বলতে পারি বলো? হোয়াট শ্যাল আই ডু, আমার কি করার আছে? আই শ্যাল রাশ আউট অ্যাজ আই এম অ্যান্ড ওয়াক দ্য স্ট্রেট, যেভাবে আছি সেই বেশেই কি বের হব আমি? এই বেশে কি রাস্তা বের হব? কে বলতেছে? প্রেমিক সম্ভবত। প্রেমিক বলতেছে না প্রেমিকা? যেভাবে আছি সেই বেশি কি বের হব আমি? এই বেশি কি রাস্তা বের হব? তারপরের লাইনটা দেখো, ক্লিয়ার হবা। হোয়াট মাই হেয়ার ডাউন সো, আমার এই বাদামি এলোমেলো চুল খোলা চুলেই কি বের হব? হোয়াট শ্যাল উই ডু টুমরো, আমরা আগামীকাল কি করব? এটা প্রেমিকের কথা, প্রেমিকার কথা। হোয়াট শ্যাল উই এভার ডু, আর কবেই বা কি করবো আমরা? দ্যাট হট ওয়েটার ইন 10, সকাল 10টায় গরম জলে স্নান করব। তার মানে এতক্ষণ বলতেছে যে আমরা আজকে কাজ শেষ, আগামীকাল থেকে কি করব। পরে সে রুটিন দিতেছে কি করব বলো? সকাল 10টায় স্নান করব গরম জল দিয়ে। অ্যান্ড ইফ ইট রেইনস,
এ ক্লোজড কার এট 4। তবে যদি বৃষ্টি হয় বিকেল 4টে আমরা কি করব, গাড়ির ভিতরে অবস্থান করব। অ্যান্ড উই শ্যাল প্লে এ গেম অফ চেস। আমরা কি করব তখন, দাবার দাবা গেম খেলবো। প্রেজিং লেটলেস আইস অ্যান্ড ওয়াইটিং ফর এ নক আপন দ্য ডোর। খোলা চোখে থাকবো অপেক্ষায়, কখন কখনো কোন চেনা মুখ আমার দরজায় আসে। প্রেমিক বলে মনে পড়ছে কি শেক্সপিয়ারের সেই গানের সুর। ভদ্রমহিলা বলে এটা সুন্দর বুদ্ধিদীপ্ত। এরপর তিনি আবার জিজ্ঞাসা করেন যে আমরা কি করব। পরে তিনি আবার নিজেই সেই রুটিনটা দেয় যে কি করব, মানে আমরা এখন কি করব, কোথায় যাব। তো নিজে আবার উত্তর দিতেছে বা বলতেছে যে আমি যে অবস্থায় আছি, আমি কি এই অবস্থায় বের হব। তার মানে আমার চুলগুলা কি রঙের, বাদামি। বাদামি রঙের। আবার তিনি আবার জিজ্ঞাসা করতেছে বা বলতেছে আচ্ছা আমরা আগামীকাল কি করব। আবার তিনি কি করেন তখন রুটিনটা বলে দেয় যে আমরা আগামীকাল সকাল 10টায় গরম পানিতে গোসল করব, যদি বৃষ্টি হয় 4টায় আমরা গাড়িতে অবস্থান করব, সেখানে আমরা দাবা খেলা খেলবো, আমরা চোখ খুলে বসে থাকবো যদি কোনো মানুষের বা যদি কোনো শুভাকাঙ্ক্ষী দরজায় আসে। When Lil's husband got demoted, I said, যখন লিলের স্বামীর চাকরিটা হারালো আমি বলেছিলাম। লিল হইতেছে কি, এখানে একজন আরেকজন ব্যক্তির নাম পাইলাম, নাম লিল, লিলস লিল। হাজবেন্ড। লিল এসটা দিছে হচ্ছে মানে তার হাজবেন্ডের নাম হইতেছে অ্যালবার্ট। কি নাম, অ্যালবার্ট। আমি লিখে দেই। আর এই নারীর বয়স হইতেছে 31। কত, অ্যালবার্ট। 31। আচ্ছা, অর্থাৎ এই লিল হইতেছে, লিলের বয়স 31, তার স্বামীর নাম হইতেছে অ্যালবার্ট। সে বিয়ে করছিল অনেক দিন হয়েছে, কিন্তু কথা হইলো যে দারিদ্রতার জন্য তারা সন্তান নিতে চায় না। অর্থাৎ এই তার হাজবেন্ড অ্যালবার্ট কি করছে, তাকে অন্তত 5বার শুধু ওষুধ খাওয়াইছে, ওষুধ খাওয়াই গর্ভবতী করছে। এই জন্য তার শরীর অবস্থা কি একদম ভেঙে গেছে। 31 বছর বয়সে এসে লিলকে অনেকটাই বুড়ির মতো দেখা যায়। এই জন্য স্পিকার কি করছে, তাকে অভিজাত নারীর সাথে, মানে তাকে একটু ওই ধরনের নারীর সাথে তুলনা করা হয়েছে। কোন নারী, ওই যে যারা এই যে যৌনাচারে লিপ্ত হয়, কথাটা মনে থাকবে। অর্থাৎ কবিতার স্পিকার একজন কি করছে, অভিজাত নারীর সাথে রাত কাটাতে আসতেছে, মানে এসেছে, তার সাথে সময় কাটানোর এক পর্যায়ে তখন তারা কি করে, এই লীলের ঘটনা নিয়ে তারা কথা বলে। আমার কথা বুঝছো, রাত কাটানোর জন্য একজন অভিজাত ব্যক্তি কি করতেছে, এক নারীর কাছে আসছে। যখন তারা সময়টা কাটাবে, তারা যখন শারীরিক মিলনের সময় কাটাবে, তখন তারা এই লীলের ঘটনাটা তারা উল্লেখ করে। কথা বুঝছো। জি ভাইয়া। আচ্ছা, when Lil's husband got demoted, যখন লিলের স্বামী অ্যালবার্ট চাকরিটা হারালো, I said, আমি বলেছিলাম, I didn't mince my words, আমি তাকে অন্য কারোর দ্বারা বলেছিলাম না। I said to herself, আমি নিজেই তাকে বলেছিলাম, hurry up please, it's time, জলদি করো সময় হয়ে এলো। নাও অ্যালবার্টস, এই যে অ্যালবার্টস নাম আসছে, হ্যাঁ। তাহলে তো আমার বলাটাও ঠিক আছে, ভুল হয় নাই। আচ্ছা, নাও অ্যালবার্টস কামিং ব্যাক, এখন অ্যালবার্ট চলে আসবে। মেক ইউরসেলফ এ বিট স্মার্ট, নিজেকে একটু স্মার্ট করো। মানে ওই অভিজাত নারীটা যার সাথে স্পিকার রাত কাটে আসতেছে, ওই নারীটাই কিন্তু এইখানে লিলকে বলতেছে যে তুমি তো 31 বছর বয়সী, তুমি তো কি হয়ে গেছো, বুড়ি হয়ে গেছো। তো এখন তো অনেক দিন পর আলবার্ট তোমাকে দেখতে আসতেছে, তাই তুমি জলদি করো, সময় হয়ে এলো। অ্যালবার্ট এখনই চলে আসবে, নিজেকে একটু কি করো, মেক ইউরসেলফ এ বিট স্মার্ট, নিজেকে একটু স্মার্ট করো। হি উইল ওয়ান্ট টু নো হোয়াট ইউ ডান উইথ দ্য মানি হি গেভ ইউ, সে এসেই জানতে চাবে যা, অর্থাৎ আলবার্ট আইসে প্রথমে জানতে চাবে যে কি, যে অ্যালবার্টকে যে টাকা দিয়েছিল সেটা দিয়ে সে কি করছে। টু গেট ইউরসেলফ সাম টিপ, অর্থাৎ সেই টাকাটা কিসের জন্য দিয়েছিল অ্যালবার্ট, লিলের গেট। দাঁতের চিকিৎসা করার জন্য। হি ডিড, আই ওয়াজ দেয়ার, দিয়েছিল সে, আমি ছিলাম। অর্থাৎ ওই নারী বলতেছে যে আমি তখন সেখানে উপস্থিত ছিলাম। ইউ হ্যাভ দ্যাম অল আউট লিল অ্যান্ড গেট এ নাইস সেট, তোমার পুরো দাঁতই বদলানো দরকার লিল, নতুন এক সেট দাঁত নিয়ে নাও। হি সেড, আই সোয়ার আই ক্যান নট
বেয়ার টু লুক এট ইউ। আমি শপথ করে বলতে পারি সে বলেছিল তোমাকে আরেকটু দেখতে ইচ্ছে করে না। তার মানে অ্যালবার্ট কিন্তু এটাই লিলকে বলছিল যে তোমাকে আমার আর দেখতে ইচ্ছে করে না। তার মানে এখানে লিল এবং অ্যালবার্টের বিবাহিত জীবনের গল্প। যৌন বিকৃতি ও পারস্পরিক দূরত্বের কারণে তাদের সম্পর্ক খুব সুখের নয়। লিলের স্বামী সেনাবাহিনী থেকে ফিরে আসার কথা ছিল, তখন তার এক বন্ধু নারী তাকে পাবে দেখা করে সরাসরি বলে। পাব হইতেছে যেখানে বসে মানুষ মদের বার। পাব হইতেছে কোনটা? মদের বার, আড্ডা দেয়, মদ খায়। মনে থাকবে পাব। জি। তাহলে এইখানে লিলের এক বান্ধবী, এই বান্ধবী বা বন্ধু যেটাই বলো, তার সাথে দেখা করে সরাসরি বলে কি যে অ্যালবার্ট ফিরে আসতেছে। তাই লিলের উচিত এখন নিজেকে সুন্দরী, আকর্ষণীয় করে তোলা, যাতে সে তার স্বামীর কাছে ভালো লাগে। সে আরো মানে ওই বান্ধবী আরো বলে অ্যালবার্ট নিশ্চয়ই জানতে চাইবে যে লিলকে যে দাঁত ঠিক করার জন্য যে টাকাটা পেয়েছিল সেটা দিয়ে সে কি দাঁত ঠিক করেছে কিনা। কারণ অ্যালবার্ট তাকে টাকা দিয়েছিল দাঁত ফেলে নতুন দাঁত বসানোর জন্য। সে বলেছিল তার পুরনো দাঁত দেখে সে সহ্য করতে পারে না। এমনকি যারা লিলের সঙ্গে কথা বলছিল তারাও তাকে দেখে অস্বস্তি বোধ করেছিল। ক্লিয়ার এখন? জি। আর কারো প্রশ্ন আছে এখানে? এখানে অ্যালবার্ট কত বছর পর আসতেছিল এটা তোমাদের বলা হয় নাই মনে হয়। অ্যালবার্ট সেনাবাহিনী থেকে চাকরি করা 4 বছর পর আসতেছিল। কত বছর পর? 4 বছর। 4 বছর। এন্ড নো মোর ক্যান নট আই, আমি তার থেকে ভালো নই। আই সেড, আমি বলেছিলাম এর থিং এ পুর অ্যালবার্ট, হতভাগা অ্যালবার্টের কথা ভেবে। কার কথা? অ্যালবার্টের কথা। হিজ বিন ইন দা আর্মি 4 ইয়ার, এই যেখানে বলা হয়েছে হিজ বিন ইন দা আর্মি 4 ইয়ার, হি ওয়ান্টস টু গুড টাইম। সে তো আর্মিতে কাজ করছে কয় বছর? 4 বছর। তারও এখন তোমার থেকে কি চায়? গুড টাইম চায়। অর্থাৎ এই বান্ধবী বলতেছে যে এখন আলবার্ট তো 4 বছর কাজ করছে, সে তো ফিরে আসতেছে, এখন তোমার কাছে সে কি চাইবে? গুড টাইম, সুসময়টাই চাইবে। অর্থাৎ এখানে কি বলা হইতেছে? সুসময় বলতে কি যে সে যে আসবে, আসে তো তোমার সাথে কি করবে? মিলিত হবে। তাহলে এখানে ওই শারীরিক মিলনটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ তার কাছে সময় চাবে, সঙ্গ চাবে। লিল যদি তাকে না দেয় সে কি করতে পারবে? যদি লিল এই সময়টা না দিতে পারে তাহলে সে অবশ্যই অন্য নারীর কাছে যাবে। বলো যাবে কিনা? হ্যাঁ, যাবে। এটাই যেতে বলছে পারে। দেখো। এই যে বলছে এন্ড ইফ ইউ ডোন্ট গিভ ইট দ্যাম, তুমি যদি তাকে এই সময়টা না দাও, দেয়ার আদার্স ওয়েল, সে কি করবে? সে অন্যতে খুঁজে নিবে, অন্য নারীকে খুঁজে নিবে। আই সেড, মানে বান্ধবী এইটাও এই লিলকে বলেছিল। ও ইজ দেয়ার, শি সেড সামথিং দ্যাট আই সেড, সে বলেছিল ও তাই, আমি বলেছিলাম নয়তো কি। তার মানে লিল বলতেছিল তাই নাকি। তখন আবার বলতেছে বান্ধবী কি যে তাছাড়া কি, কারণ এটা স্বাভাবিক। দেন আই উইল নো হো টু থ্যাঙ্ক, শি সেইড অ্যান্ড গিভ মি এ স্ট্রেট লুক। সে বলেছিল কাকে যে ধন্যবাদ দেই। যাক, আমার দিকে একটু তাকাও এখন। হরি আপ প্লিজ, ইটস টাইম, জলদি করো, সময় হয়ে এলো। তার মানে লিলের বন্ধু মনে করিয়ে দেয় লিলের স্বামী অ্যালবার্ট 4 বছর সেনাবাহিনীতে ছিল, এখন সে ফিরে এসেছে। তাই অ্যালবার্ট লিলের কাছে ভালো সুখের অনুভূতি, সময়, সঙ্গ চাইবে, এটাই স্বাভাবিক। তাই অ্যালবার্ট একটু আনন্দ ও স্বাভাবিক জীবন চায়। যদি লিল তাকে এই ভালো সময় না দেয় তাহলে তাকে ছেড়ে অন্য কাউকে পছন্দ করে সময় কাটাতে পারে। লিল বলে যদি এমনই হয় তাহলে এই সমস্যার জন্য সে কাকে দোষ দিবে তা সে জানে, এবং সে তার বন্ধুকে তখন কি বলে যে তুমি এখন আমার দৃষ্টিতে আবার আমার দিকে তাকাও। ইফ ইউ ডোন্ট লাইক ইট ইউ ক্যান গেট অন উইথ ইট, আমি বলেছিলাম যদি তাকে তোমার ভালো না লাগে তো তুমি অন্যতে খুশি হতে পারো। আদার্স ক্যান পিক অ্যান্ড চুজ ইফ ইউ ক্যান্ট, যদি তুমি না চাও তো অন্য কাউকে নিতে পারো তোমার পছন্দ মতো। বাট ইফ অ্যালবার্ট মেক অফ, কিন্তু অ্যালবার্ট যদি বিগড়ে যায়, ওন্ট বি ফর লেক অফ টেলিং, কি কি যে হবে সেটা বলা মুশকিল। ইউ অট টু বি অ্যাশেমড, আই সেইড, টু লুক সো অ্যান্টিকিউ, আমি বলেছিলাম তাকে এই বয়সে তুমি বুড়ো হয়ে গেলে তোমার লজ্জা হওয়া উচিত। এটা কে বলতেছে? বান্ধবী বলতেছে যে এই বয়সে তুমি বুড়ো হইছো, এটা তোমার লজ্জা হওয়া উচিত। এন্ড হার অনলি 31, আসলে কি বলবো, তার বয়স মাত্র কত? 31 বছর। কার বয়স এখানে বোঝানো হয়েছে? 31 বছর লিল। কার? লিলের। আই ক্যান নট হেল্প ইট, আমি ম্লান মুখে বলেছিলাম। শি সেড পুলিং এ লং ফেস, এমন না, মানে তখন এই লিল বলতেছিল যে আমার এমন না হয়ে কোনো উপায় নাই। কারণ কি?
ইটস দ্যাম পিল আই টুক টু ব্রিং ইট অফ, শি সেড। সে বলছিল এই জিনিসটা মানে আমার যে এই বয়সটা বা এই বয়সে যে আমি বুড়ি হয়েছি এটা কারণ হইতেছে এই পিল খাওয়ার কারণে অতিরিক্ত। শিস হ্যাড ফাইভ অলরেডি, শি হ্যাড শিস মানে শিস হ্যাড ফাইভ অলরেডি অ্যান্ড নিয়ারলি ডাইড অফ ইয়াং জর্জ। এরই মাঝে 5বার সে গর্ভবতী হয়েছে। এমনকি পঞ্চমতম সন্তান বা শেষ সন্তান যখন জর্জ হয় তখন সে প্রায় মরতেই বসেছিল। কে কে মরতে বসেছিল? লিল। লিল। মানে জর্জ মানে শেষ বয়স শেষ সময় যে জর্জ হবে ওই সময়ও প্রায় সে মরতে বসেছিল। তার মানে সে তার এই বয়সের মধ্যে সে কতটুকু কি হয়ে গেছে মানে ম্লান হয়ে গেছে, মিলিয়ে গেছে। দ্য কেমিস্ট সেইড ইট উড বি অল রাইট। তখন চিকিৎসক এটা দেখে বলছিল চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আই নেভার বিন দ্য সেম। কিন্তু আমি আর আগের মতো হলাম না। লিলের কষ্টটা দেখছো? দেখো এই সময় ওই যে পাবের মেয়ে অর্থাৎ ওই যে কর্মচারী, ওই যে লিলের বান্ধবী, সে জুড়ে জুড়ে চিৎকার বলে কি যে আমার পাপ বন্ধ হয়ে যাইতেছে। তখন এই কথাটা কি হইতেছে, এই যে চিৎকার করে বলতেছে তুমি জলদি করো, সময় হইতেছে, আলবার্ট আসতেছে। তাদের এই কথাটা কোথায় হইতেছে? ওই বারের মধ্যে, পাবের মধ্যে, অর্থাৎ তাদের দুই নারীর কথোপকথন এটা শোনা যাচ্ছে। লিলের বান্ধবী তাকে বলে যদি তার পরামর্শ পছন্দ না হয় তবে সে নিজের মতো করে চলতে পারে, অন্যরা তখন তার জায়গায় নিতে পারে। তার মানে আমি যে পরামর্শ দিতেছি তুমি চলে গেলে এই পরামর্শ আমি অন্য কাউকে দিতে পারি। বান্ধবী লিলকে সতর্ক করে যদি অ্যালবার্ট তাকে ছেড়ে যায় তবে তার জন্য সে নিজেই দায়ী থাকবে, কারণ তাকে আগেই পরামর্শ দেওয়া হয়েছিল। বান্ধবী আরো বলে লিলের উচিত লজ্জা পাওয়া, কারণ মাত্র 31 বছর বয়সে সে খুব বৃদ্ধের মতো দেখাচ্ছে। লিল তখন দুঃখের সঙ্গে বলে সে তার চেহারা ঠিক রাখতে পারেনি, কারণ সে গর্ভপাতের ওষুধ খেয়েছিল গর্ভধারণ বন্ধ করার জন্য। তার ইতিমধ্যে 5টি সন্তান হয়েছে এবং শেষ সন্তান জর্জ জন্মের সময় প্রায় সে মারাই যেতে বসেছিল। ওই চিকিৎসক তখন তাকে বলেছিল যে ওষুধগুলো নিরাপদ, তুমি খাও। কিন্তু সে পরে বুঝতে পারে যে তার শরীরে অনেক ক্ষতি হয়েছে। এরপর থেকে সে আর আগের মতো হতেও পারে না। ইউ আর এ প্রপার ফুল আই সেড। তখন বান্ধবী বলতেছিল তুমি একটা আস্ত হাদারাম বা বোকা। অয়েল ইফ অ্যালবার্ট ওন্ট লিভ ইউ অ্যালোন দেয়ার ইজ ইট ইজ আই সেড। বেশ, যদি অ্যালবার্ট তোমার ইচ্ছার কোনো মূল্য না দেয় এইভাবে বলবে, মানে আমি তোমাকে যা শিখিয়ে দিতেছি এইটাই তুমি বলবা। হোয়াট ইউ গেট ম্যারিড ফর ইফ ইউ ডোন্ট ওয়ান্ট চিলড্রেন। যদি তুমি আমাকে না চাও তাহলে বিয়ের কি দরকার ছিল, এই সন্তানের কি দরকার ছিল? এটা কে কাকে শিখিয়ে দিচ্ছে? লিলের ওই বান্ধবী বান্ধবী লিলকে লিলকে শিখাইতেছে বলছে। যে তুমি এইভাবে তোমার হাজবেন্ড অ্যালবার্টকে বলবে হরি আপ প্লিজ ইটস টাইম। তখন আবার বান্ধবী বলতেছে লিল জলদি করো, সময় হয়ে এলো। অয়েল দ্যাট সানডে আলবার্ট ওয়াজ হোম, দে হ্যাড এ হট গ্যামন। বেশ, গত রবিবারে অ্যালবার্ট বাড়িতে এসেছিল। তারা গরম গরম শুকরের তরকারি, শুকর মানে শোর, সেই তরকারি রেঁধেছিল। অ্যান্ড দে আস্ক মি ইন টু দ্য ডিনার। তারা রাতের খাবারে আমাকে নিয়ন্ত্রণ করেছিল টু গেট দ্য বিউটি অফ ইট হট। এটা খেতে কি স্বাদটা কিরকম? গরম। হারি আপ প্লিজ ইটস টাইম, জলদি করো সময় হয়ে এলো। হারি আপ প্লিজ ইটস টাইম, জলদি করো সময় হয়ে এলো। গুড নাইট বিল, গুড নাইট লিও, গুড নাইট মে, গুড নাইট। শুভরাত্রি বিল, শুভরাত্রি লিও, শুভরাত্রি মে, শুভরাত্রি। টাটা, গুড নাইট, গুড নাইট। গুড নাইট লেডিস, গুড নাইট সুইট লেডিস, গুড নাইট, গুড নাইট। শুভরাত্রি সুন্দরীরা, শুভরাত্রি মিষ্টি সুন্দরীরা, শুভরাত্রি, শুভরাত্রি। তার মানে এখানে লিলের বান্ধবী লিলকে বোকা বলে সম্বোধন করে। তারপর লিলকে বলে যদি অ্যালবার্ট তাকে ছেড়ে না যায় তাহলে তার উচিত তার সঙ্গে সংসার করা। যদি অ্যালবার্ট লিলকে কোনো মূল্য না দেয় তবে লিলের বান্ধবী তাকে শিখিয়ে দেয় কি অ্যালবার্টকে উল্টো প্রশ্ন করতে। যদি অ্যালবার্ট সন্তান না চায় তাহলে কেন সে বিয়ে করছে? কারণ বিয়ে এবং সন্তান একসাথে জড়িত। তখন দেখো আবার সেই ওই যে বান্ধবী সে বারবার চিৎকার করতেছে যে কি আমার পা বন্ধ হয়ে গেল, তুমি জলদি করো, রেডি হও, আলবার্ট চলে আসবে। তো যখন আলবার্ট আসে দিনটা কি ছিল? কি বার ছিল? দিনটা কি ছিল? রবিবার ছিল। তখন সেদিন তারা গরম শুকরের মাংস রান্না করেছিল। এমনকি সেই দিন এই লিলের বান্ধবীকেও আমন্ত্রণ করা হয়েছিল। শেষবার চিৎকার করে আবার সেই মেয়ে জানায় তার পাপ এখন বন্ধ হয়ে যাচ্ছে, তাই সবাইকে সে শুভরাত্রি বলে বিদায় নেয়।